অশোকনগর নামের এক গ্রামে বিমল নামে এক সৎ দই বিক্রেতা ছিল। পুরো গ্রামে তার তৈরি দইয়ের খুব নাম ডাক ছিল, কারণ সে দই নিজের বাড়িতেই খাঁটি দুধ দিয়ে বানাতো। আরে ভাই বিমল, আমাকে 2 কেজি দই দাও তো। আমার বাড়িতে অতিথি এসেছে। তারা আবার আমার বাড়িতে আসলে তোমার দোকানের দই ছাড়া আর কারোর দোকানের দই খেতে চায় না। দাঁড়াও ভাই, এক্ষুনি দিচ্ছি। আচ্ছা বিমলদা, তুমি তোমার এই দইতে এমন কি মেশাও? তোমার দইয়ের মতন এমন সুস্বাদু দই আর কোথাও পাওয়া যায় না। কই, কিছুই তো মেশাই না। তবে হ্যাঁ, আমি আমার দোকানের দই আমার নিজের হাতেই আমার বাড়িতে বানাই, তাও আবার খাঁটি গরুর দুধ দিয়ে। সেই কারণে তো তোমাদের আমার তৈরি দই এত ভালো লাগে। তা যা বলেছো দাদা, তোমার দোকানের মতো এমন স্বাদের দই আমি আর কোথাও পাইনি। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন সকালে বিমলের দোকানে একজন অচেনা লোক এসে উপস্থিত হয় এবং বলে, আরে বাহ ভাই, তোমার দোকানের তো খুব নাম ডাক শুনেছি। পাশের গ্রামে আমারও একটা মিষ্টির দোকান আছে, কিন্তু তোমার দোকানের মিষ্টি দইয়ের প্রশংসা আমি সবার কাছে শুনেছি। ধন্যবাদ দাদা। আমারও তো মিষ্টির দোকান আছে, কিন্তু তুমি তোমার দইয়ের এত স্বাদ কি করে বানাও, আমাদেরও বলো। দাদা, আমি কেবলমাত্র খাঁটি গরুর দুধ দিয়েই সব দই বানাই, তাও আবার নিজের গরুর দুধ দিয়ে। তাহলে ভাই, তুমি কি আমার জন্যেও রোজ 15 কিলো করে দই বানিয়ে দিতে পারবে? আমি রোজ এসে তোমার কাছ থেকে নিয়ে যাব। না না দাদা, এটা তো সম্ভব নয়। আমার গরুর থেকে আমি যে পরিমাণ দুধ পাই সেই সব দুধ দিয়ে আমি এই দই বানাই, আর সেই সব দই বিকেলের মধ্যেই আমার গ্রামে বিক্রি হয়ে যায়। তাই আমি আপনাকে রোজ 15 কেজি দই দিতে পারবো না। বিমলের ভাই মনোজ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাই শুনছিল। সেই লোকটি চলে যাওয়ার পর মনোজ তার দাদা বিমলকে এসে বলে, আরে দাদা, তুমি এটা কি করলে? ওই লোকটাকে না করে দিলে? রোজ যদি 15 কেজি করে বেশি দই বিক্রি হতো, তাহলে আমরা তো বেশ অনেক টাকা লাভ করতে পারতাম। কিন্তু ভাই, তুই তো জানিস আমি শুরু থেকেই কেবলমাত্র খাঁটি দুধ দিয়েই দই বানাই। কিন্তু দাদা, আমরা তো বাজার থেকে অনেক কম দামে দুধ কিনে আরও অনেক বেশি দই বানাতে পারি, আর ওই পাশের গ্রামের লোকটিকেও বিক্রি করতে পারি। আরে ভাই, আমাদের দই এই জন্য বিখ্যাত কারণ আমরা খাঁটি দুধ দিয়েই দই বানাই। আর বাজার থেকে দুধ আনলে সেই দুধে কত জল মেশানো থাকবে কে জানে। আরে দাদা, আমরা যে পরিমাণ খাঁটি দুধ ব্যবহার করি তার সাথে যদি অর্ধেক বাজারের দুধ মেশাই, তাহলে আমরা দেখবে আরও অনেক বেশি আয় করতে পারবো। আর আজকাল তো সব মিষ্টির দোকানিরাই তাই করে। তুমি কোনো চিন্তা করো না, আমি কাল সকালে বাজারে গিয়ে দুধ নিয়ে আসবো, তারপর সেই দুধ দিয়ে তুমি দই বানিও। মনোজ তার দাদাকে বারবার বলে রাজি করায় বাজারের দুধ দিয়ে দই বানাতে। পরের দিন সকালে মনোজ বাজারে যায়। কিছুক্ষণ পরে সে দুধ কিনে বাজার থেকে ফিরে আসে। তারপর সে তার দাদাকে ওই দুধগুলো দিয়ে দেয়। বিমল ওই দুধগুলি নিয়ে খাঁটি দুধের সাথে মিশিয়ে দই তৈরি করে। বাহ দাদা, খুব সুন্দর দই তৈরি হয়েছে। এবার আমি যাই, ওই লোকটিকে একবার গিয়ে খবর দিয়ে আসি, উনি এসে সব দই নিয়ে যাবেন। এরপর সেই লোকটি বিমলের দোকানে আসে। কোথায় দাদা, আমার দই কোথায়? এই যে দাদা, এই নিন আপনার দই, পুরো 15 কেজি আছে। বাহ, বেশ বেশ। আর হ্যাঁ দাদা, কাল থেকে রোজ আপনি আমাদের দোকান থেকে দই নিয়ে যাবেন। আরে বাহ, এ তো বেশ ভালো কথা। আমি রোজ সকালে এসে এখান থেকে দই নিয়ে যাব। মনোজ রোজ তার দাদাকে বাজার থেকে ভেজাল দুধ এনে দিত, আর তার দাদা ভালো দুধের সাথে সেই ভেজাল দুধ মিশিয়ে দই বানায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন।
দেখলে দাদা, এই কয়েকদিনের মধ্যেই আমরা কত বেশি আয় করেছি, আর গ্রামের লোকেরা কেউ বুঝতেও পারেনি। তুমি শুধু শুধুই চিন্তা করছিলে। হ্যাঁ, ঠিকই বলেছিস ভাই। আমি শুধু শুধু তোকে বারণ করছিলাম। বুঝলে দাদা, তুমি দোকানে চলে আসার পর বাড়িতে জমিদার বাবু গেছিলেন। জমিদার বাবু এসেছিলেন কেন? জমিদার বাবু বলছিলেন যে, এই যে ভাই মনোজ, তোমার দাদাকে একটু ডেকে দাও তো দেখি। আগে জমিদার বাবু, দাদা তো দোকানে চলে গেছে, আপনি আমাকেই বলুন, আমি দাদাকে বলে দেব। শোনো তবে, আগামী রবিবার আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, অনেক লোকের নিমন্ত্রণ, আর দুপুরে খাওয়া দাওয়াও হবে। আর এই গ্রামে দই মানেই তো বিমল, তাই তোমাদের কাছে আসা। তা আগামী রবিবার আমাকে 40 কেজি দই বানিয়ে দিতে হবে। তা পারবে তো বানিয়ে দিতে? ঠিক আছে জমিদার বাবু, নিশ্চয়ই বানিয়ে দেব। কিন্তু ভাই, এত দই বানাতে তো অনেক দুধ লাগবে। আমরা এত দুধ কোথা থেকে পাবো? আরে দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমি সব ব্যবস্থা করে দেব, তুমি শুধু দেখো। পরের দিন সকালে মনোজ বাজার থেকে অনেক দুধ নিয়ে আসে। মনোজের আনা ভেজাল দুধ দিয়ে বিমল দই বানায়। দই তৈরি হয়ে গেলে মনোজ সব দই নিয়ে জমিদার বাবুর বাড়ির দিকে রওনা দেয়। বুঝলে দাদা, জমিদার বাবু খুব খুশি হয়েছেন। আর এই নাও দইয়ের টাকা, জমিদার বাবু দিলেন। বাহ, দই দেবার সাথে সাথেই টাকা দিয়ে দিলেন। খুব ভালো, খুব ভালো। এমন করেই মনোজ প্রতিদিন নতুন নতুন অর্ডার নিয়ে আসতে থাকে, আর বিমল ভেজাল দুধ দিয়ে দই বানিয়ে দেয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর বিমল ধীরে ধীরে লোভী হয়ে যায়, আর বিমলের আচরণেও অনেক পরিবর্তন চলে আসে। দাদা, 100 গ্রাম দই দাও তো, খাবো। হ্যাঁ, দাঁড়াও, দিচ্ছি। বিমল সেই লোকটিকে দই দেয়। বিমলের দেওয়া দই খেয়ে লোকটি বলে, বুঝলে বিমল দাদা, তোমার দইতে না আগের মতো না স্বাদ পাচ্ছি না। স্বাদ পাচ্ছ না তো খাচ্ছ কেন? যাও না, অন্য দোকানে যাও। আমার দোকানে আর আসতে হবে না দই খেতে তোমাকে। এই বলে ওই লোকটিকে তার দোকান থেকে তাড়িয়ে দেয়। এভাবেই দিনের পর দিন বিমলের লোভ বাড়তে থাকে, আর বিমল এখন ভেজাল দুধ দিয়েই দই বানাতে থাকে। বিমলের বানানো ভেজাল দই খেয়ে গ্রামের লোকেদের শরীর খারাপ হতে থাকে। ডাক্তার বাবু, আর পাচ্ছি না, বাঁচান আমাকে। কি হয়েছে তোমার? আজ সকাল থেকেই খুব পেট ব্যথা হচ্ছে ডাক্তার বাবু, আর পাচ্ছি না সহ্য করতে, খুব ব্যথা হচ্ছে। কই দেখি। আজ সকালে কি খেয়েছিলে? আজ সকালে আজ সকালে বিমলদার দোকান থেকে দই খেয়েছিলাম। ওফ! ডাক্তারবাবু সেই লোকটিকে ওষুধ দেয় এবং তাকে কিছুক্ষণ সেই হাসপাতালেই থাকতে বলে। ঠিক তখনই আরেকটি রুগী আসে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, খুব পেটে ব্যথা করছে। বলো তো, আজ সকালে কি খেয়েছিলে? আগে ডাক্তারবাবু, সকালে দই খেয়েছিলাম। দই? তুমি কি ওই বিমলের দোকানের দই খেয়েছিলে? হ্যাঁ ডাক্তারবাবু। পরপর একই ঘটনা ঘটাতে ডাক্তারবাবুর মনে সন্দেহ হয়, তাই সে তার বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করে, হ্যালো পরেশ। হ্যাঁ বলো। পরেশ, আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। কি কাজ? তুমি বিমলের দোকান থেকে আমাকে একটু দই এনে দিও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দই নিয়ে আসছি। পরেশ ডাক্তারবাবুকে দই এনে দেয়। ডাক্তারবাবু সেই দইটিকে পরীক্ষা করতে পাঠায়। এই দই তো বিষে পরিণত হয়েছে। না, আমাকে খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিতে হবে। এরপর
ডাক্তারবাবু সেই গ্রামের জমিদারের বাড়িতে গিয়ে জমিদারকে সব কথা খুলে বলে। বিমলের এত বড় সাহস, ও আমার গ্রামের লোকদের বিষাক্ত দই খাওয়াচ্ছে। চলুন তো ডাক্তারবাবু আমার সাথে, আজ ওই বিমলের একটা ব্যবস্থা করছি। হ্যাঁ চলুন। জমিদারবাবু ডাক্তার আর একজন লেঠেল নিয়ে রওনা দিল বিমলের দোকানের উদ্দেশ্যে। বিমলের দোকানে পৌঁছে জমিদারবাবু বিমলকে ডাক দেয় এবং বলে, এই যে বিমল, তোমার দোকানের দই খেয়ে সব গ্রামবাসীরা হাসপাতালে ভর্তি হচ্ছে। তুমি আমার গ্রামবাসীদের বিষাক্ত দই খাওয়াচ্ছ কেন? বিষাক্ত দই খাওয়াচ্ছি? কে বলল আপনাকে? আমি বলেছি। এই দেখো, আমার কাছে প্রমাণ আছে। তুমি ভেজাল দুধ দিয়ে দই বানাও, আর তোমার ওই দই খেয়ে আজ অনেক গ্রামবাসী হাসপাতালে ভর্তি। তুমি তোমার দইতে কি মেশাচ্ছ সত্যি করে বলো, নইলে কিন্তু আমি তোমাকে এখনই পুলিশে দেব। জমিদারের এইসব কথা শুনে বিমল খুব ভয় পেয়ে যায় এবং সে সব সত্যি কথা বলতে থাকে। আগে জমিদারবাবু, আমি বেশি পয়সা রোজগার করার জন্যে বাজার থেকে ভেজাল দুধ কিনে আনতাম, তারপর সেই দুধ দিয়ে দই বানাতাম। আমাকে আপনি ক্ষমা করে দিন জমিদারবাবু, আমাকে আপনি ক্ষমা করে দিন। তুমি অনেক বড় ভুল করেছো বিমল, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করতে পারি না। আজ তোমার জন্যেই আমার গ্রামবাসীরা হাসপাতালে ভর্তি। তুমি কাল সকালেই এই দোকান বন্ধ করে আমার এই গ্রাম ছেড়ে বেরিয়ে যাবে, কথাটা যেন মাথায় থাকে। মনোজ এত সময় পাশে দাঁড়িয়ে সব কথাই শুনছিল। সব কথা শোনার পর মনোজ বলে, জমিদারবাবু, এই সব কিছুতে দাদার কোনো দোষ নেই। আমিই দাদাকে বলেছিলাম ভেজাল দুধ দিয়ে দই বানাতে। আপনি যা শাস্তি দেওয়ার আমাকে দিন, দাদাকে আপনি ছেড়ে দিন, আর আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। এই বলে মনোজ ওখান থেকে চলে যায়। আর জমিদারবাবু বিমলকে বলে, ঠিক আছে বিমল, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, আর তোমার দোকানও বন্ধ করতে হবে না। কিন্তু আমার একটা শর্ত আছে। কী শর্ত জমিদারবাবু? যত গ্রামবাসীরা তোমার কাছ থেকে এই বিষাক্ত দই খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের সবাইকে তুমি 500 টাকা করে জরিমানা দেবে, আর কোনো দিনও তুমি এই ভেজাল দুধ দিয়ে দই বানাবে না। আচ্ছা জমিদারবাবু, তাই হবে। এরপর বিমল জমিদারের কথা মতন সকল অসুস্থ মানুষদেরকে 500 টাকা করে দেয়, আর সে কোনোদিন ভেজাল দুধ দিয়ে দই বানায় না। এভাবেই তার দোকান আগের মতো চলতে থাকে। কেশবপুর নামের এক গ্রামে বিমল তার স্ত্রী শিখার সাথে বাস করত। বিমল খুবই সৎ এবং গরিব মানুষ ছিল। বুঝলে শিখা, আজ বিকেলে ভাবছি নীলকান্ত বাবুর সাথে দেখা করে আসব। যদি কোনো কাজ পাওয়া যায়। অনেক দিন ধরেই তো বাড়িতে বেকার বসে রয়েছি, ঘরের খাবারও তো প্রায় শেষ। সে তো ভালো কথা, যাও দেখা করে এসো। পরের দিন সকালে বিমল নীলকান্ত বাবুর সাথে দেখা করতে যায়। দাদাবাবু, আরে বিমল যে, এসো এসো, ভেতরে এসো। অনেক দিন পর তোমার সাথে দেখা হলো, তারপর বলো কি মনে করে? দাদাবাবু, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? কেন, কি হয়েছে? গত 1 মাস ধরে আমার কাছে কোনো কাজ নেই, খুব কষ্টে আমার সংসারটা চলছে। আপনি যদি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতেন তবে খুব উপকার হতো। সবই তো বুঝলাম বিমল, কিন্তু আমার কাছেও তো কোনো কাজ নেই। এই তো সবে জমিতে ধান লাগালাম, আবার যখন ধান কাটার সময় আসবে তখন আবার আমার লোকের প্রয়োজন হবে। তুমি যদি তখন আমার কাছে আসো তাহলে আমি না হয় তোমাকে একটা কাজ দিতে পারি। নীলকান্ত বাবুর কাছে কোনো কাজ না পেয়ে বিমল মনের দুঃখে বাড়ি চলে গেল। কি গো, তুমি চলে এসেছো? কি বললেন নীলকান্ত বাবু? নীলকান্ত বাবু বললেন যে ওনার কাছে এখন কোনো কাজ নেই। তাহলে এখন তুমি কি করবে? ভাবছি কাল সকালে বাজারের দিকে যাব। ওখানে তো অনেক লোক আসেন, তাদের কাছে বলবো যদি কোনো কাজ পাওয়া যায়। পরের দিন সকালে বিমল বাজারে যায় এবং বাজারে গিয়ে
সে দোকানদারদের কাছ থেকে কাজ চাইতে থাকে। দাদা, আপনার কাছে কোনো কাজ হবে? আমার একটা কাজের খুব দরকার। না না, এখন যাও তো, এই দোকানদারির সময় বিরক্ত করো না। এরপর বিমল অন্য একজন দোকানদারের কাছে যায়। দাদা, আমার একটা কাজের খুব প্রয়োজন। আপনার কাছে কোনো কাজ পাওয়া যাবে? না না, কোনো কাজ নেই। বিমল বাজারের অনেক লোকের কাছেই কাজের জন্য অনুরোধ করে, কিন্তু কেউই তাকে কোনো কাজ দিতে চায় না। এরপর বিমল বাড়ি চলে আসে। কি গো, কোনো কাজের জোগাড় করতে পারলে? না গো, কত মানুষের কাছে কাজের জন্য অনুরোধ করলাম, কিন্তু কেউ আমাকে কাজ দিল না। হে ঠাকুর, আমরা তো কোনোদিনও কারো ক্ষতি করিনি, তবে আমাদের সাথে এমন কেন হচ্ছে? এতদিন ধরে কাজের খোঁজ করা সত্ত্বেও আমার স্বামী কোনো কাজের হদিশ পাচ্ছে না। ঠাকুর, এখন তুমিই ভরসা। ঠাকুর, এখন তুমিই ভরসা। পরের দিন সকালে বিমল আবার কাজের খোঁজে বেরিয়ে পড়ে এবং শিখা ঘরের ভেতরে কাজ করতে থাকে। এমন সময় বাইরে থেকে আওয়াজ আসে। বম ভোলে, কেউ বাড়িতে আছো? আওয়াজ শুনে শিখা বাইরে গিয়ে দেখে একজন সাধু বাবা বাইরে দাঁড়িয়ে আছেন। মা, আমাকে কিছু খেতে দেবে মা? আমি অনেক দূর থেকে এসেছি, অনেক দিন ধরে আমি কিছুই খাই না, আমাকে কিছু খেতে দাও মা। সাধু বাবার সেই কথা শুনে শিখা বলে, বাবা, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করছি। সাধু বাবাকে ঘরে বসিয়ে শিখা রান্নাঘরে যায় আর সাধু বাবার জন্য রান্নাঘর থেকে খাবার নিয়ে আসে। এই নিন বাবা, ঘরে আর কোনো খাবার নেই, শুধু এইটুকু ভাত আর এই কাঁচা লঙ্কা ছিল। আপনি আমার এই সেবাটি গ্রহণ করুন বাবা। সাধু বাবা শিখার দেওয়া ভাত আর কাঁচা লঙ্কাটি বেশ তৃপ্তি করে খায়। অনেক দিন পর এত তৃপ্তি করে খেলাম, তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি মা। বলো, তোমার কি চাই? না না বাবা, আমি আপনার সেবা করে ধন্য হয়েছি, আমার কিচ্ছু চাই না। না মা, আমি তোমাকে কিছু দিতে চাই। শোনো তবে, তুমি আজ সন্ধেবেলায় গ্রামের শেষের অর্জুন গাছটার কাছে যাবে। সেই অর্জুন গাছের পাশে গর্ত করলেই তুমি একটা মোহরের হাড়ি পাবে। সেই মোহর বিক্রি করে তুমি আর তোমার স্বামী একটা ব্যবসা করবে। আর হ্যাঁ মা, একটা কথা মাথায় রাখবে, কি কথা বাবা? গরিব মানুষদের পাশে সবসময় দাঁড়াবে আর তাদের সাহায্য করবে। ঠিক আছে বাবা। বম ভোলে। এই বলে সেই সাধু বাবা সেখান থেকে উধাও হয়ে যায়। দুপুরে বিমল বাড়ি ফিরলে শিখা তাকে সব কথা খুলে বলে। জানো, আজ সকালে এক সাধু বাবা এসেছিলেন আমাদের বাড়িতে। কি বললেন সাধু বাবা? সাধু বাবা বললেন, এইসব কথা শুনে বিমল একটু অবাক হয়ে যায়। তারপর তারা দুজনেই সেই অর্জুন গাছের উদ্দেশ্যে রওনা দেয়। আচ্ছা, আমরা যদি মোহর পাই তবে সেই মোহর দিয়ে আমরা কিসের ব্যবসা করব? সে একটা ভেবে রেখেছি, কিন্তু আগে মোহরগুলো তো পাই। এইসব কথা বলতে বলতে তারা দুইজন অর্জুন গাছটির কাছে উপস্থিত হয়। ওই তো অর্জুন গাছ, ওর নিচে গর্ত করে দেখো তো। বিমল অর্জুন গাছের নিচে গর্ত করতেই একটা মোহরে ভরা হাড়ি পায়। এই দেখো শিখা, মোহরের হাড়ি। এতদিনে ভগবান মুখ তুলে চাইলেন। জয় জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। চলো এই হাড়িটা নিয়ে আমরা বাড়ি যাই। এতদিনে আমাদের ভাগ্যের চাকা ঘুরলো। সব ওই সাধু বাবার আশীর্বাদ। কিন্তু তুমি তো বললে না যে এই মোহর দিয়ে তুমি কিসের ব্যবসা শুরু করবে?
সাধু বাবা যখন বললেন গরিব মানুষদের সাহায্য করতে, তখনই আমি ভেবে নিয়েছিলাম। কি ভেবেছিলে সেটা তো বলো। দেখো, গরিব মানুষরা দুবেলা পেট পুড়ে খেতে পারে না। আমরা একটা হোটেল খুলব, ভাতের হোটেল। সেখানে আমরা সাধারণ মানুষের কাছ থেকে পয়সা নেব, আর গরিব মানুষদের একবেলা বিনে পয়সায় খাওয়াবো। বাহ, খুব ভালো। এতে সাধু বাবারও কথা রাখা হবে, আর আমাদেরও কত রোজগার হবে। পরের দিন সকালে বিমল সেই মোহরে ভরা হাড়ি নিয়ে নীলকান্ত বাবুর বাড়িতে যায়। দাদাবাবু, হ্যাঁ বিমল, এসো এসো, বলো কি হয়েছে। দাদাবাবু, আমার কাছে এই 30টা মোহর আছে। এগুলো আমি বিক্রি করতে চাই। কই দেখি। দেখো ভাই বিমল, একটা মোহরের জন্য আমি তোমাকে 1000 টাকা দেব, মানে মোট 30টা মোহর। এর জন্য তুমি 30,000 টাকা পাবে। যদি রাজি থাকো তো বলো। ঠিক আছে দাদাবাবু, আপনি যা বলবেন। আচ্ছা, তবে এই নাও তোমার 30,000 টাকা। বিমল নীলকান্ত বাবুর কাছ থেকে মোহর বিক্রি করে টাকা নিয়ে বাড়ি চলে আসে। বুঝলে শিখা, মোহর বিক্রি করে 30,000 টাকা পেয়েছি। এবার হোটেল বানানোর কাজ শুরু করতে হবে। এরপর বিমল কয়েকজন লোক সাথে নিয়ে হোটেল বানানোর কাজ শুরু করে, আর অল্প কয়েকদিনের মধ্যেই তার হোটেল তৈরি হয়ে যায়। বাহ বিমল, খুব সুন্দর হয়েছে তোমার হোটেল। সবই আপনাদের ভালোবাসা। হা 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 হা। মন দিয়ে হোটেলটা চালাও, আমি এখন চলি। আচ্ছা দাদাবাবু। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এরপর সাধু বাবা এক গরিব বৃদ্ধ লোক ধরে এবং সে বিমলের হোটেলে গিয়ে বলে, বাবা, আমাকে কটা খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আসুন বাবা, আসুন, এখানে বসুন। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এই নিন বাবা, পেট ভরে খান। তারপর সাধু বাবা সব খাবার খায়। খুব ভালো খেলাম বাবা, কিন্তু বাবা আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। না না বাবা, আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনি যখন খুশি তখন এই হোটেলে আসতে পারেন। বিমল ও তার স্ত্রীর সামনে তার আসল রূপে ফিরে আসে। শিখা ওই সাধু বাবাকে দেখে বলে, এ কি বাবা, আপনি? হ্যাঁ, আমি এসেছিলাম তোমাদের দেখতে। তোমরা আগের মতনই আছো, নাকি তোমাদের মনে লোভ সৃষ্টি হয়েছে? তোমরা সারা জীবন এভাবেই গরিব অসহায় মানুষদের সাহায্য করতে থাকো, দেখবে ভগবান তোমাদের অনেক ভালো করবে। বম ভোলে, বম শঙ্কর। এই বলে সেই সাধু বাবা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর বিমল ও শিখা দুজনে আগের মতোই হোটেল চালাতে থাকে। ধীরে ধীরে তাদের হোটেলের নাম পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের সবাই বিপ্লবের হোটেলকে গরিবের ভাতের হোটেল বলেই চেনে।